আহ, আমরা লাস্ট দিন যেটা ডিসকাস করছি সেটা হচ্ছে আমরা এই পর্যন্ত যা যা দেখলাম সেটা হচ্ছে আমাদের ওয়ান ডাইমেনশনাল ওয়েভ প্রপাগেশন, টু ডাইমেনশনাল ওয়েভ প্রপাগেশন, থ্রি ডাইমেনশনাল ওয়েভ প্রপাগেশন ইলাস্টিক মিডিয়ামের মধ্যে দিয়ে। ওয়ান ডাইমেনশনে আমরা দেখছি স্ট্রিং এর মধ্যে ওয়েভ প্রপাগেশন, যেটা হচ্ছে লঙ্গিটিউডিনাল। তারপর হচ্ছে রডের মধ্যে দিয়ে, না, স্ট্রিং এর মধ্যে ট্রান্সভার্স ওয়েভ প্রপাগেশন, রডের মধ্যে দিয়ে লঙ্গিটিউডিনাল ওয়েভ প্রপাগেশন। আর ইয়েতে দেখছি, বিমে দেখছি ফ্লেক্সুরাল ওয়েভ প্রপাগেশন এটসেট্রা। ফ্রেমে দেখছি শিয়ার প্রপাগেশন। টু ডাইমেনশনালে এসে আমরা দুইটা এক্সাম্পল দেখছি, মেমব্রেনের ট্রান্সভার্স ওয়েভ প্রপাগেশন আর প্লেটে ফ্লেক্সুরাল ওয়েভ প্রপাগেশন। থ্রি ডাইমেনশনালে এসে আমরা দুই ধরনের জিনিস দেখছি, একটা হচ্ছে পিওরলি ইনফাইনাইট মিডিয়ামে ওয়েভ প্রপাগেশন আর সেমি ইনফাইনাইট মিডিয়ামে ওয়েভ প্রপাগেশন। পিওরলি ইনফাইনাইট মিডিয়ামে দুই ধরনের ওয়েভ জেনারেট করতে পারে, একটা প্রাইমারি ওয়েভ আর একটা সেকেন্ডারি ওয়েভ, এগুলোকে আমরা বলি বডি ওয়েভ। আর সেমি ইনফাইনাইট মিডিয়ামের ক্ষেত্রে সেমি মানে উপরের যে বাউন্ডারি, ইলাস্টিক হাফ স্পেসের উপরের যে বাউন্ডারি, সেই সারফেসে এসে আরো দুই ধরনের ওয়েভ তৈরি হতে পারে, একটা হচ্ছে রেইলে ওয়েভ, আর একটা হচ্ছে যদি সারফেসে খুব সফট লেয়ার ডিপোজিট থাকে তাইলে লাভা। তো এই জিনিসগুলো আমরা দেখছি। তো এই প্রসঙ্গে আমাদের এখন দুই ধরনের সয়েলের কথা যখন বলবো, তখন আমরা দুই ধরনের ড্যাম্পিং এর কথা চিন্তা করব। একটা হচ্ছে ম্যাটেরিয়াল ড্যাম্পিং, সয়েলের স্ট্রেস স্ট্রেইন বিহেভিয়ার, টাও গামা বিহেভিয়ার, যে নন লিনিয়ার। টাও এর রেসপেক্টে যদি আমি গামাকে প্লট করি তাহলে এটা নন লিনিয়ার। সো আমার আমার ভার্টিক্যাল এক্সিসের টাও গামা যদি প্লট করি, আমার শুরু থেকেই বিহেভিয়ারটা নন। তো এই নন লিনিয়ারিটির জন্য যখন আবার রিভার্সাল হয়, লোড রিভার্সাল হয়, তখন যে আমাদের হিস্টেরিসিস লুপটা হয়, সেই লুপের ভিতর যে আমার এনার্জিটা লস্ট হয়, মেকানিক্যাল এনার্জি হিসাবে যে আর ফিরে পাই না, সেইটাকে আমরা বলি ম্যাটেরিয়াল ড্যাম্পিং। আর এক ধরনের ড্যাম্পিং হচ্ছে আমাদের ওয়েভ সেমি ইনফাইনাইট মিডিয়ামে আমাদের যে ইনফাইনাইট যে পার্টটা আমরা যদি ধরি, এখানে আমাদের সারফেস আর এইদিকে হচ্ছে গিয়ে ইনফাইনাইট ইলাস্টিক হাফ স্পেস যেটাকে বলে, এই ইনফিনিটিতে গিয়ে আমাদের কোনো একটা ওয়েভ যে রিফ্লেক্ট ব্যাক হয়ে আসে না, সে এই ওয়েভটা যে হারায় যায়, এনার্জিও লস হয়, এই টাইপের এনার্জি লসকে আমরা বলি হচ্ছে গিয়ে রেডিয়েশন ড্যাম্প। তো এই দুই ধরনের ড্যাম্পিং এর ম্যাথমেটিক্যালি আমরা কিভাবে এক্সপ্রেস করতে পারি সেটা একটু দেখবো। প্রথমে ম্যাটেরিয়াল ড্যাম্পিং এর জন্য যে মডেলটা ইউজ করা হয়, এই মডেলটাকে বলা হয় কেলভিন ভয়েড সলিড মডেল। কেলভিন ভয়েড মডেল আসলে খুব ইজি, যেখানে হচ্ছে কি আমার একটা, এটা যে শুধুমাত্র শিয়ারের জন্য এখানে দেখানো আছে, এটা যে শিয়ারের জন্যই এই মডেলটা তা না, এটা লঙ্গিটিউডনাল স্ট্রেসের জন্য একই ধরনের মডেল আছে। তো আমরা শিয়ারের জন্য এখানে দেখবো সয়েলের কেসে, সেখানে হচ্ছে যে বেসিক্যালি আমাদের একটা স্প্রিং ড্যাশবোর্ড মডেল উইদাউট মাস। হুম। সো এটাকে আমরা ভিস্কো ইলাস্টিক বলি, মানে আমাদের যে ড্যাশবোর্ডটা, সেই ড্যাশবোর্ডটা ভিসকাস ড্যাম্পিং দেয়, যার জন্য এটাকে আমরা বলি ভিস্কো ইলাস্টিক মডেল, কেলভিন ভয়েড মডেলটা। তো এইটার যে গভর্নিং ডিফারেন্সিয়াল ইকুয়েশন যেটা আসে সেটা হচ্ছে, আমাদের তো নর্মালি যদি আমাদের স্টিফনেস থাকে তাহলে তো আমরা জানি ইলাস্টিক মডুলাসের জন্য স্ট্রেস ইজ ইকুয়াল টু shear modulus of elasticity into shear strain, tau is equal to g gamma. এটা আমাদের কনস্টিটিউটিভ রিলেশন, হুকস ল। কিন্তু এই ভিস্কোইলাস্টিক প্রপার্টির জন্য এর
স্ট্রেইন রেট ডিপেন্ডেন্ট আর একটা পার্ট আসে। আমাদের ড্যাম্পিং সবসময় কিসের সাথে মাল্টিপ্লাইড হয়? ভেলোসিটি, তাই না? এখানে হচ্ছে যখন স্ট্রেইন লেভেলে বলবো, তখন ইনস্টেড অফ ভেলোসিটি আমরা বলবো স্ট্রেইন রেট, রেট অফ চেঞ্জ অফ স্ট্রেইন পার ইউনিট টাইম। তো এইটার সাথে আমাদের যে কোএফিসিয়েন্টটা আসে, এই কোএফিসিয়েন্টটাকে আমরা নর্মালি বলি লস কোএফিসিয়েন্ট। লস কোএফিসিয়েন্ট। সো আমাদের এখন কনস্টিটিউটিভ রিলেশনটা হয়ে যাচ্ছে শিয়ার স্ট্রেস এ দুই ধরনের স্ট্রেইন থেকে দুইটা স্ট্রেস টার্ম আসবে, একটা হচ্ছে ইলাস্টিক পার্ট থেকে আসবে, আর একটা হচ্ছে মানে ড্যাম্পিং পার্ট থেকে আসবে, যেটা হচ্ছে স্ট্রেইন রেট থেকে আসবে। নাও আমরা যদি একটা হারমোনিক ওয়েভের কথা চিন্তা, হারমোনিক স্ট্রেইনের কথা চিন্তা করি, যে আমার গামা সাপোজ টাইমের সাথে এরকম হারমোনিক্যালি ভ্যারি করতেছে সাইন ওমেগা টি ফর্মে, যেখানে ফ্রিকোয়েন্সি হচ্ছে ওমেগা, গামা নট হচ্ছে ম্যাক্সিমাম স্ট্রেইন। তো এটা যদি আমরা এই ইকুয়েশনে বসায় দিই, গামার জায়গায় গামা আর ডেল গামা ডেল টি, এটাকে যদি আরেকবার ডেরিভেটিভ নিয়ে বসাই, তাহলে আমরা এই ধরনের পাই। হুম। এখন আমাদের যে আলটিমেটলি ড্যাম্পিং আমরা ড্যাম্পিং রেশিও দিয়ে এক্সপ্রেস করি, তাই না? ড্যাম্পিং রেশিও হচ্ছে গিয়ে, একটা মিনিট একটু আমাকে, হ্যালো আসসালামু আলাইকুম, হ্যালো, না ক্লাসে আছে। ওই চিঠিটা হেড স্যার কাছে দেওয়া হয়েছে, হেড স্যারের ওয়াইফ খুব অসুস্থ, হেড স্যার আজকে আসবে না, কালকে স্যার আজকের ডেটে ওইটা সাইন করবে। হ্যাঁ, ধরে নেবেন যে ওইটা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি আমি ওইটা জানাবো, আমি আপনাকে জানাবো। ঠিক আছে, ঠিক আছে, ওকে, আচ্ছা, ওয়েলকাম। সো আচ্ছা, এখন আমাদের আহ, কি বলে ড্যাম্পিং রেশিওর আর একটা ডেফিনিশন হচ্ছে যে পার ইউনিট, পার রেডিয়ানে কতটা এনার্জি লস হয়। আমি এইটা এইভাবে দেখাচ্ছি, ডেফিনিশনটা এখানে দেখানো আছে। এটা বোঝার জন্য আমাকে ফার্স্টে এনার্জি লস্ট ইন আ সাইকেল, হ্যাঁ, ডিভাইডেড বাই ইনপুট এনার্জি, এই জিনিসটা বুঝতে হবে। তো এখানে হচ্ছে গিয়ে আমাদের আহ, আমার যদি কোনো একটা স্ট্রেস স্ট্রেইন রিলেশনশিপ লিনিয়ার হয়, স্ট্রেট লাইন, এটা হচ্ছে স্ট্রেস, এটা স্ট্রেইন, তো এইটারই এরিয়া আন্ডার দ্য কার্ভ হচ্ছে গিয়ে এনার্জি, তাই না? স্ট্রেস স্ট্রেইন রিলেশনশিপের এরিয়া আন্ডার দ্য কার্ভ এনার্জি পার ইউনিট ভলিউম। তো আমি এইটার এরিয়া আন্ডার দ্য কার্ভ থেকে পার ইউনিট ভলিউমে কতটা এনার্জি সে পেলো সেটা পাবো। মানে ফর এক্সাম্পল, আমার স্ট্রেস প্রথমে আহ, প্রথমে আমি আমি এটা বাড়তে বাড়তে লোডিং হচ্ছে, আমার স্ট্রেস বাড়তেছে বাড়তে বাড়তেছে, এই অবস্থায় আসলো। তার মানে তার ভিতর আসলে কতটা এনার্জি, পোটেনশিয়াল এনার্জি আসলো, সেটা হচ্ছে এই এরিয়া আন্ডার দ্য কার্ভ, যেটাকে আমরা বলি স্ট্রেইন এনার্জি। ওকে, তারপর আমি আরো এটাকে যদি আমি স্ট্রেস দিই, স্ট্রেইন দিই, এটা বাড়তে বাড়তে এইখানে আসলো সে, তখন আমার টোটাল এনার্জি ইনপুট হবে এই এরিয়া আন্ডার দ্য। নাও আমার যদি এটা এরকম ইলাস্টিকই হয়, এটা যখন ফেরত আসবে, ফেরত যখন আসবে বিন্দু, এটা এই পজিশন থেকে এই পর্যন্ত ফেরত আসলো, তখন কতটুকু এনার্জি এর ভিতরে থাকবে আর কতটুকু রিলিজড হয়ে যাবে, এনার্জি ফেরত পাবে, হ্যাঁ, মেকানিক্যাল এনার্জি হিসাবে, সেটা হচ্ছে তার ভিতরে থাকবে এই যে ট্রায়াঙ্গেলটা, যেখানে সে ফাইনালি আসলো, এই ট্রায়াঙ্গেলে যতটুকু এনার্জি তাকে দেওয়া হয়েছিল ততটুকু তার ভিতরে থেকে যাবে, এটা হচ্ছে তার ভিতর স্ট্রেইন এনার্জি। আর এইটুকু তার থেকে রিলিজড হয়ে যাবে, এইটুকু ব্লু পার্টটা তার থেকে রিলিজড হয়ে যাবে। ওকে,
এইভাবে করতে করতে সে যখন অরিজিনাল আগের অবস্থায় চলে আসবে, তার ভিতর আর কোনো স্ট্রেন এনার্জি থাকবে না, সে পুরাটাই রিলিজ করে দিবে। তার মধ্যে, তার মানে সিস্টেমে কখনো এনার্জি লস হবে না। মেকানিক্যাল এনার্জি তার একবার স্ট্রেন এনার্জি হিসেবে পোটেনশিয়াল এনার্জি হবে, তারপর যেটুকু ছাড়বে ওটা কাইনেটিক এনার্জি হবে। এইভাবে তার ভিতর থেকে মেকানিক্যাল এনার্জি ছাড়া অন্য কোনো এনার্জি ফর্মে সিস্টেম থেকে এনার্জি লস হবে না। কিন্তু যখন নন লিনিয়ার হয় তখন কি অবস্থা হয়, ইনইলাস্টিক যখন হয় তখন কি অবস্থা দাঁড়ায় আমরা যদি দেখি। তো আমার আমার স্ট্রেস স্ট্রেন, আমার সে হচ্ছে গিয়ে জিনিসটা এরকম কার্ভড পাথে যাচ্ছে। যখন আমার এখানে আসলো তখন এই এরিয়া আন্ডার দ্য কার্ভ এতটুকু, তার ভিতর ইনপুট এনার্জি বাড়তে বাড়তে তার ভিতর ইনপুট এনার্জি এখন এতখানি। যখন সে ফিরবে তখন সে এই পথে ফিরে না, আনলোডিং এর সময় সে কি করবে, তার ইনিশিয়াল যে স্টিফনেস সেইটা ফলো করে, ইনিশিয়াল যে এখানে যে মডিউলাস সেইটা ফলো করে সে ফিরতে থাকবে। তো সেইটা ফলো করে যখন ফিরতে থাকবে তখন সে কতটুকু এনার্জি রিলিজ করবে, সে হচ্ছে এই যে তার আনলোডিং যে পাথ, আনলোডিং পাথের এরিয়া আন্ডার দ্য কার্ভ যে এনার্জিটুকু সেইটুকু সে রিলিজ করবে। তার মানে সে ফিরতে ফিরতে যদি এখানে আসে, তার মানে সে আবার জিরোতে আসলো, ঠিক ফেরত আসলো, কিন্তু এবং তখন সে রিলিজ করলো কতটুকু, তখন সে রিলিজ করলো এইটুকু, এইটুকু রিলিজ করলো। কিন্তু ভিতরে, ভিতরে যেটা থাকলো এইটুকু তার, আর এইটুকু স্ট্রেইন এনার্জি লস্ট হয়ে গেল, এইটুকু আর আমরা ফেরত পাবো না। ইনিশিয়াল পজিশনে পৌঁছে গেছে, কিন্তু যতখানি এনার্জি তাকে দেওয়া হয়েছিল ততখানি সে রিলিজ করতে পারে না। এটাই হচ্ছে হিস্ট্রেসিস লস, এটাই ড্যাম্পিং, ম্যাটেরিয়াল ড্যাম্পিং। হ্যাঁ, বুঝিনি। না না, এটা হচ্ছে ইনইলাস্টিক বিহেভিয়ার। ইলাস্টিক বিহেভিয়ারে হুকস ল ফলো করবে, সেখানে আমাদের এইটুকু এই এনার্জিটা পাবো। এখানে কোনো এনার্জি লস হচ্ছে না, লস সিস্টেম, এই সিস্টেমে নাই, মেকানিক্যাল সিস্টেমে নাই, অন্য কোনো ফর্মে আমরা ডিস্ট্রয় করতে পারি না energy। অন্য কোনো ফর্মে এটা চলে গেছে। হ্যাঁ, সো এইটা আমাদের হচ্ছে যে মেকানিক্যাল ওই সিস্টেমের মধ্যে আমি এইটুকু এনার্জি আর ফেরত পাবো, এইটুকু এনার্জি আমি কাজে লাগাতে পারবো না মেকানিক্যাল এনার্জি হিসেবে। ওকে, সো এটা হচ্ছে আমাদের লস, হিস্ট্রেসিস লস। তা এখন এই লসটা যদি আমি ক্যালকুলেট করতে চাই, তাহলে আমার এই স্ট্রেস, আমার তো স্ট্রেস স্ট্রেইন রিলেশন, আমার হচ্ছে গিয়ে বেসিক্যালি হচ্ছে গিয়ে একটা সাইকেলে টাও, এটা তো গামা, তাইলে হচ্ছে গিয়ে আমার যে কোনো জায়গায় যদি আমি এইটুকু এরিয়া আন্ডার দ্য কার্ভ, তো এরিয়া আন্ডার দ্য কার্ভ হবে টাও, এটা যদি ডি গামা হয় তাহলে টাও ডি গামা ইন্টিগ্রেটেড ওভার দ্য হোল স্ট্রেন রেঞ্জ, তাই তো, স্ট্রেনে যদি করি। কিন্তু স্ট্রেনের সমস্যা হচ্ছে স্ট্রেন তো একবার বাড়ে, এক সাইকেলের মধ্যে স্ট্রেন কমা বাড়া, তাই না? ইন টার্মস অফ টাইম হলে আমাদের সুবিধা। সো তার জন্য আমরা এনার্জিটা ক্যালকুলেট করি এইভাবে, টাও ডেল গামা ডেল টি ডিটি। ওকে, সো তখন আমাদের এই যে পুরা একটা সাইকেলে, এক সাইকেলে ইলিপ্টিক সাইকেল যদি আমরা ধরি, তখন এই এক সাইকেলে আমাদের আহ, যে এরিয়া আন্ডার দ্য কার্ভ হবে সেটা হচ্ছে এই ভিতরে এই কার্ভটা, যেটা হচ্ছে হিস্টেরিসিস লস, সেইটা হচ্ছে গিয়ে তখন আমরা লিখতে পারবো ফ্রম এনি টাইম টু পিরিয়ড, এটা টোয়াইস পাই বাই ওমেগা হচ্ছে পিরিয়ড, এক পিরিয়ডের মধ্যে যতটা টাইম, ওই টাইমের মধ্যে আমার যতটা এই এনার্জি, সেই এনার্জিটাই হচ্ছে গিয়ে আমাদের এনার্জি লস। নাও টাও তো আমি এটা বসাই দিতে পারি ইন টার্মস অফ টাইম। আচ্ছা,
টাও এটা বসাতে পারি, ডেল গামা ডেল টি, গামা তো আমি অ্যাজিউম করলাম এটা, সো ডেল গামা ডেল টি এটার ফার্স্ট ডেরিভেটিভ নিয়ে এখানে মাল্টিপ্লাই করতে পারি। তারপর ডিটি টাইমের একটা ফাংশন হবে, টাইমের ইয়ে থাকবে ইনিশিয়াল ভ্যালু এন্ড ফাইনাল ভ্যালু বসায় দিলে আলটিমেটলি এটা আসে। ঠিক আছে, এটা হচ্ছে ডেল্টা ডাব্লিউ হচ্ছে এই ভিতরে এই হিস্টেরিসিস এই ইলিপ্টিক যে এরিয়াটা আছে, এই এলিপ্টিক এরিয়া যে হিস্টেরিসিস লসটা, সেই লসটা হচ্ছে এই ডেল্টা ডাব্লিউ। আর ইনপুট কত দিচ্ছে, ইনপুট আমরা যদি এভাবে চিন্তা করি যে ইনপুট হচ্ছে আমার এই পুরো এখানে যেটা আছে এটা হচ্ছে টোটালটা ইনপুট। এই ইনপুট থেকে আমার যদি এই এলিপসের এরিয়াটা বাদ দিই তাইলে আমরা কি পাবো? হ্যাঁ, ও আচ্ছা, না সবসময় লিখতেছি না। আচ্ছা, এই যে এটা এটা যখন এই এতদূর নিলাম তখন পুরা এরিয়া আন্ডার দ্য কার্ভটা তো হচ্ছে ইনপুট, তাই না? এটা থেকে ফেরত যখন আসতেছে সে, তখন ভিতরে ইলিপসের ভিতরের অংশটা লস। ইনপুট হচ্ছে এই পুরা ইয়ে ট্রায়াঙ্গেলটা। এইটা তো আমার যখন আমি এইভাবে যদি চিন্তা করি, আমি যদি জাস্ট স্কেলিটন কার্ভ চিন্তা করি, আমার এই দিকে একবার ইনপুট হলো, ফেরত আসলো, আবার এই দিকে একবার ইনপুট হলো, তাইলে এরকম আসলে দুইটা ট্রায়াঙ্গেল। টোটাল ইনপুট হচ্ছে এই দিকের ট্রায়াঙ্গেল, এই দিকের ট্রায়াঙ্গেল, তো দুইটা ট্রায়াঙ্গেল, তাই একটা ট্রায়াঙ্গেল তো হচ্ছে হাফ। এই এটা যদি গামা নট ধরি তাহলে এখানে যে স্ট্রেসটা সেটা হচ্ছে জি গামা নট, তাইলে তো এইটা হচ্ছে গিয়ে মানে এইটা হচ্ছে গামা নট ম্যাক্সিমাম স্ট্রেন, তাহলে হাফ জি গামা নট ইন্টু গামা নট, এইটা হচ্ছে গিয়ে এরিয়া আন্ডার দ্য কার্ভ, হাফ জি গামা নট স্কোয়ার, এইটা হচ্ছে গিয়ে আমাদের ডাব্লিউ। তাহলে আমাদের ডাব্লিউ পেলাম, ডেল্টা ডাব্লিউ পেলাম। আমাদের ইয়ের ড্যাম্পিং রেশিও ডেফিনিশন হচ্ছে আমাদের এই যে লস ডেল্টা ডাব্লিউ একটা সাইকেলে যে লস হলো ডিভাইডেড বাই এক সাইকেলে যে ইনপুট হলো, এটা তো পুরো সাইকেলে, কিন্তু আমাদের ড্যাম্পিং রেশিও ডেফিনিশন হচ্ছে পার রেডিয়ানে, সো এটাকে আমরা 2 পাই দিয়ে ডিভাইড করি পার রেডিয়ানে। ঠিক আছে, তো যার জন্য আমাদের ড্যাম্পিং রেশিওর ফর্মুলা হচ্ছে 1/4 পাই এই ডেল্টা ডাব্লিউ ডিভাইডেড বাই ডাব্লিউ। এটা হচ্ছে আমাদের ড্যাম্পিং রেশিও, ম্যাটেরিয়াল ড্যাম্পিং। তো ম্যাটেরিয়াল ড্যাম্পিং এই রেশিও, যে এখানে ডাব্লিউ বের করা আছে, এখানে সাই এ যদি ওই ফর্মুলার থেকে আমরা ডেল্টা ডাব্লিউ আর ডাব্লিউ বসায় দিই তাহলে উই গেট দিস। এটা ড্যাম্পিং রেশিও। উল্টা ভাবে বললে লস কোএফিসিয়েন্ট কে আমরা ইন টার্মস অফ ড্যাম্পিং রেশিও এন্ড পিরিয়ড লিখতে পারি। ওকে, তো হুম, এখন এইটা আমাদের ব্যাকগ্রাউন্ড কাজ হয়ে থাকলো যে স্ট্রেস স্ট্রেইনের ডেফিনিশনটা আমরা, স্ট্রেস আর স্ট্রেইনের মধ্যে রিলেশন এখানে এটা, যেখানে ইটাটা আমরা ইন টার্মস অফ ড্যাম্পিং রেশিও কি হয় সেটা দেখলাম। এখন আমাদের আমাদের একটা ওয়ান ডাইমেনশনাল ইকুয়েশন অফ মোশন চিন্তা করি, ভার্টিক্যালি প্রপাগেটিং এসওএইচ ওয়েভ, অর্থাৎ আমাদের প্রপাগেট করতেছে এটা ভার্টিক্যালি, কিন্তু পার্টিকেল মুভমেন্ট হচ্ছে হরাইজন্টাল। এইভাবে পার্টিকেল মুভমেন্ট হরাইজন্টাল, ইয়েটা প্রপাগেট করতেছে ভার্টিক্যাল। তো সেখানে আমাদের ইকুয়েশন অফ মোশন, যেটা আমাদের 3 ডাইমেনশনাল ইকুয়েশন, যদি আমরা দেখি আমাদের 3 ডাইমেনশনাল ইকুয়েশন অফ মোশন অফ বডি ওয়েভ, জেনারেল ইকুয়েশনটা যেখানে আমরা বের করছি সেটা হচ্ছে দিস ওয়ান। ওকে, এই তিনটা। ওকে, আচ্ছা, সাপোজ আমাদের শুধুমাত্র ইউ এক্সিস্ট করতেছে, অর্থাৎ হরাইজন্টালি মুভ করতেছে,
ভি হরিজন্টালি এক্স এর ডিরেকশনে মুভ করতেছে ওয়ান ডাইমেনশনাল ওয়েভ, কিন্তু পার্টিকেল মুভমেন্ট এক্স এর ডিরেকশনে, ওয়াই এর ডিরেকশনে কোনো পার্টিকেল মুভমেন্ট নাই, এবং ডাব্লিউ ডিরেকশনে কোনো পার্টিকেল মুভমেন্ট নেই। সো আমরা শুধুমাত্র এই ইকুয়েশনটা নিয়ে কাজ করব। এই ইকুয়েশনের মধ্যে তিনটা টার্ম আছে, একটা হচ্ছে সিগমা এক্স এক্স, একটা সিগমা এক্স ওয়াই, একটা সিগমা এক্স জেড। ওকে, আচ্ছা আমাদের হচ্ছে গিয়ে শিয়ার ওয়েভ যদি চিন্তা করি, লং এস 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 এইচ ওয়েভ বলছে তাই না, এস এইচ ওয়েভ বলতেছে, ভার্টিক্যালি প্রপাগেটিং বলা আছে না, এস এইচ ওয়েভ। হয়ে গেলাম, হ্যাঁ এসএইচ ওয়েভ। এসএইচ ওয়েভ হলে আমাদের লংগিটিউডিনাল স্ট্রেস থাকতে পারবে না। ওকে, আর আমাদের যেহেতু আহ, এই গামা এই সিগমা এক্স ওয়াই সিগমা এক্স জেড এর যদি ডেফিনিশন দেখি, আমাদের আলটিমেটলি এপসাইলন এক্স ওয়াই আর এপসাইলন এক্স জেড এর যে ডেফিনিশন সেটা থেকে দেখি, একটা মিনিট। এখানে এপসাইলন এক্স ওয়াই এর ডেফিনিশন, এপসাইলন এক্স জেড এর ডেফিনিশন, তাই না? এখানে দুইটাই থাকতে পারে, ইউ তো আছে, ও ডেল ইউ, ডেল ইউ ডেল জেড, হ্যাঁ। মানে হচ্ছে আমাদের এপসাইলন এক্স ওয়াই, আমাদের তো ভি নাই, তো এটা নাই। ইউ প্রোপাগেট ওয়াই এর দিকে করতেছে না, প্রোপাগেশন হচ্ছে জেড এর দিকে, সো এইটাও থাকবে না। তো আমাদের ইকুয়েশনে এপসাইলন এক্স ওয়াই থাকবে না, আমাদের ইকুয়েশনে ডাব্লিউ নাই, তো এটা থাকবে না। কিন্তু আমাদের ইউটা প্রোপাগেট করতেছে জেড এর ডিরেকশন, সো আমাদের বেসিক্যালি ভ্যারিয়েশনটা, ইউ হরাইজন্টালি মুভ করতেছে, কিন্তু ভ্যারিয়েশন অফ ইউ ইন ডিফারেন্ট জেড ইজ ডিফারেন্ট। সো আমাদের এইটা থাকবে, সো আমাদের এপসাইলন জেড এক্স থাকবে, মানেই সিগমা জেড এক্স থাকবে, সিগমা জেড এক্স থাকবে। সিগমা জেড এক্স থাকলে আমাদের ইকুয়েশনটায় শুধুমাত্র এই টার্মটা থাকবে। ওকে, সো আমাদের ইকুয়েশন হয়ে যাবে রো ডেল টু ইউ ডেল টি টু ইজ ইকুয়াল টু ডেল সিগমা এক্স জেড ডেল জেড, একটা এসএইচ ওয়েভ ভার্টিক্যালি প্রপাগেটিং, ইউ এর যেখানে ইউ মানে শুধুমাত্র এক্স এর দিকে পার্টিকেল মুভমেন্ট আছে, সেই রকম একটা ওয়েভের কথা যদি আমরা চিন্তা করি, আমরা সিম্পল ভাবে চিন্তা করতেছি, সেই ওয়েভের কথা যদি আমরা চিন্তা করি, এইখানে আমাদের এইটাই সিগমাটাই হচ্ছে আসলে টাও, এতক্ষণ যে টাও এর কথা বললাম, শিয়ার স্ট্রেস। টাও এর ডেফিনিশনটা যদি বসায় দিই এখানে, তাহলে উই গেট দিস। কেমন, আমাদের তো টাও এর ডেফিনিশন দেখছি হচ্ছে জি গামা, গামা মানে হচ্ছে এপসাইলন, হ্যাঁ, এপসাইলন এক্স জেড, এপসাইলন এক্স জেড কে একটু আগে দেখালাম আমরা, এপসাইলন এক্স জেড হয়ে যাবে এপসাইলন এক্স জেড হচ্ছে গিয়ে বেসিক্যালি ডেলিউ, ডেলিউ ডেল জেড ফর্মে আসবে শুধুমাত্র। এপসাইলন এক্স জেড এ এইটা থাকবে, সো এপসাইলন এক্স জেড উইল বি ইকুয়াল টু ডেলিউ ডেল জেড অনলি। সো ওখানে শুধুমাত্র ডেলিউ ডেল জেড হবে, বুঝে গেল? সো তার মানে হচ্ছে, হ্যাঁ, রো ডেল টু ডেল ডেল জেড, আপনি একটু লিখি পরিষ্কার করে। আচ্ছা আমরা এই ইকুয়েশন থেকে দেখি, এখানে সিগমা এক্সজেড ইজ অ্যাকচুয়ালি আমাদের যেটা টাও, সেটা হয়ে যাবে জি গামান মানে হচ্ছে এপসাইলন এক্সজেড প্লাস ইটা ডেল গামা which is epsilon xz del t. ওকে, নাও আমরা একটু আগে দেখলাম হচ্ছে জি এপসাইলন এক্সজেড হচ্ছে নাথিং বাট ডেল ইউ ডেল জেড ফর দিস কেস, তাইলে প্লাস ইটা, দেখা যাচ্ছে না, সরি ফর দ্যাট, এখানে যাবে ডেল টু ইউ ডেল জেড ডেল টি।
এখন এইটা হচ্ছে এপসাইলন এক্স জেড, কিন্তু এপসাইলন এক্স জেড এর আবার ডেল ডেল জেড আছে। তো এখানে হয়ে যাবে জি ডেল টু ইউ ডেল জেড টু প্লাস ইটা ডেল থ্রি ইউ ডেল জেড টু ডেল টি, এই ফর্মটা আসবে, এইটা আসবে। ওকে, তো আমরা এটা পাওয়ার পর এখন দিস ইজ আওয়ার গভর্নিং ডিফারেন্সিয়াল ইকুয়েশন। সব ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল একটা হয়ে ইউ, এখানে তো ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল একটা হচ্ছে সিগমা, একটা ইউ, সবকিছু থেকে ইউ তে নাও। সো দিস ইজ আওয়ার ইকুয়েশন। এটা সলভ করার জন্য আমরা সে হারমোনিক ওয়েভ চিন্তা করি। হারমোনিক ইন দ্য সেন্স অফ টাইমের রেসপেক্ট, এখানে তো দুইটাই ভ্যারিয়েবল, যেহেতু এটা ওয়ান ডাইমেনশনাল ওয়েভ। ওয়ান ডাইমেনশনাল ওয়েভ মানে একদিকে প্রপাগেশন, হুইচ ইজ জেড, জেড এর একটা ফাংশন হবে আর টাইমের একটা ফাংশন হবে। তো টাইমের ফাংশনটাকে হারমোনিক চিন্তা করেন, ই টু দি পাওয়ার আই ফর্মে। জেড এর ফাংশনটা আননোন, সাপোজ এইটা যদি আমরা এখানে বসায় দিলে এটা হয়ে যাবে, এই লেফট হ্যান্ড সাইডে আমাদের রো মাইনাস রো ওমেগা স্কোয়ার ইউ আসবে, দুইবার টাইমের ডেরিভেটিভ নিলে একটা ইউ আসবে সামনে। আর রাইট হ্যান্ড সাইডে আমাদের ডেল জেড এর ইয়ে করলে এই ইউজেডটা ডি টু ইউ এখানে আসবে জি, আর এখানে আমাদের একটা ডেল ডেল টি আছে, যার জন্য এইটার মধ্যে থেকে একটা আই ওমেগা সামনে চলে আসবে। সো আমাদের এই জিনিসটা এরকম হবে। আচ্ছা, একটু করে দেন তাইলে এখানে ঝামেলা। আচ্ছা, আমাদের ইকুয়েশন হচ্ছে এইটা, আহ, এইটা হচ্ছে কি আমাদের ইকুয়েশন। এটার মধ্যে আমরা প্রথমে রো ডেল টু ইউ ডেল টি টু পার্টটা যদি দেখি, নাও ইউ হচ্ছে ইউ জেড ই টু দি পাওয়ার আই ওমেগা টি, বেসিক্যালি ই টু দি পাওয়ার আই ওমেগা টিটাই টাইমের রেসপেক্টে, এটা টি টাইমের রেসপেক্টে ডবল ডেরিভেটিভ হবে, তাইলে আই ওমেগা দুইবার সামনে আসবে, তাই না? সো আই ওমেগা দুইবার সামনে আসলে আই ওমেগা ইন্টু আই ওমেগা আই স্কোয়ার। আচ্ছা, লিখি তাহলে, এটা তো রো রোই থাকবে। ইউ জেড, এই ইউ এর মধ্যে আছে ইউ জেড তো টাইমের ফাংশন না, সো ইট উইল বি লাইক ইউ জেড। আর ই টু দি পাওয়ার আই ওমেগা টি, এটা দুইবার ডেরিভেটিভ হবে আই ওমেগা হোল স্কোয়ার ই টু দি পাওয়ার আই ওমেগা টি হবে, রাইট? নাও আমাদের আই স্কোয়ার মানে হচ্ছে মাইনাস ওয়ান ওমেগা স্কোয়ার, সো এটা হচ্ছে মাইনাস রো ওমেগা স্কোয়ার ইউ জেড ই টু দি পাওয়ার আই ওমেগা টি। এটা হবে এই লেফট হ্যান্ড সাইডটা, হুম, মাইনাস রো ওমেগা স্কোয়ার ইউ ই টু দি পাওয়ার আই ওমেগা টি। রাইট হ্যান্ড সাইডটা দেখি, রাইট হ্যান্ড সাইড আমাদের হচ্ছে একটা একটা করে করি। প্রথমে ইউ তো হচ্ছে গিয়ে ইউ জেড, আচ্ছা এটা একবারই লেখা যায়, একবারই লিখি। তো রাইট হ্যান্ড সাইড হচ্ছে জি ডেল টু ইউ ডেল জেড টু, এখানে হচ্ছে শুধুমাত্র ইউটাই হচ্ছে জেড এর ফাংশন, ই টু দি পাওয়ার আই ওমেগা টি তো কনস্ট্যান্ট, সো জি ই টু দি পাওয়ার আই ওমেগা টি, এটা লিখতে পারি ডি টু ইউ ডি জেড টু, কারণ এখানে দুইটা ভ্যারিয়েবল, একটা। আচ্ছা, আর প্লাস ইটা, এগেইন এখানে জেড এর রেসপেক্টে দুইবার ডেরিভেটিভ, টাইমের রেসপেক্টে একবার ডেরিভেটিভ। সো জেড এর রেসপেক্টে দুইবার ডেরিভেটিভ নিলে তো সিম্পলি ডি টু ইউ ডি জেড টু হবে, ই টু দি পাওয়ার আই ওমেগা টু একবার আসবে, কিন্তু সেই ই টু দি পাওয়ার আই ওমেগা টি কে আবার টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ নিলে সামনে একটা আই ওমেগা আসবে। সো আই ওমেগা ই টু দি পাওয়ার আই ওমেগা টি ডি টু ইউ ডি জেড টু, এই ইউটা হচ্ছে বড় ইউ, ক্যাপিটাল ডি জেড টু, এইটা আসবে। এখন এটা লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডের মধ্যে ই টু দি পাওয়ার আই ওমেগা টি দুই দিক থেকে ক্যান্সেল আউট হয়ে যাবে। হয়ে গেলে আমরা এই এবং সাইড চেঞ্জ করলে আমরা
এই ইকুয়েশনটা। তো দ্যাটস ইট। এখন আমরা দেখি, আমরা এখানে কিন্তু অলরেডি কি করছি, এই ইকুয়েশনেই আমরা ম্যাটেরিয়াল ড্যাম্পিং কে ইনক্লুড করে ফেলছি। সিগমা জেড কে যে এই ফর্মে নিচ্ছি, সেখানে ম্যাটেরিয়াল ড্যাম্পিং কিন্তু আমরা কনসিডার করে ফেলছি। এটা ম্যাটেরিয়াল ড্যাম্পিং সহ অবস্থায় আমাদের দিস ইজ দ্য সলিউশন। নাও এই যে টার্ম আমরা পেলাম একটা জি প্লাস আই ওমেগা ইটা, এই টার্মটাকে আমরা জি স্টার, এক এক বইতে এক একভাবে লেখে, নর্মালি জি স্টার লেখে, জি স্টার এইভাবে লিখতে পারি। হ্যাঁ, এইভাবে লিখতে পারি। আহ লিখলে এইটা as if this is a something like strain, এটা হচ্ছে strain term, আর এটা হচ্ছে যে আমাদের, এটা হচ্ছে স্ট্রেইন টার্মকে জি স্টার দিয়ে মাল্টিপ্লাই করে আমরা স্ট্রেস পাচ্ছি, আর এই টার্মটা আমাদের ইনার্শিয়া ফোর্স দেয়। সো দিস ইজ মানে ওয়েভ ইকুয়েশন, যেখানে আমাদের এই স্ট্রেইনের সাথে যেটা মাল্টিপ্লাই হচ্ছে এটাও আসলে একটা মডিউলাস, কিন্তু এই মডিউলাসটা সিম্পলি জি না, জি প্লাস আই ওমেগা ইটা, এইটাকে বলা হয় কমপ্লেক্স মডিউলাস, কমপ্লেক্স শেয়ার মডিউলাস। আমাদের শুধু শেয়ার মডিউলাস তো জি, আমরা যখন ম্যাটেরিয়াল ড্যাম্পিং কনসিডার করতেছি তখন এটা রিয়েল একটা নাম্বার থাকতেছে না, এটা একটা কমপ্লেক্স নাম্বার হয়ে যাচ্ছে। জি, জি প্লাস আই আই দিয়ে একটা টার্ম থাকতেছে, ইমাজিনারি টার্ম থাকতেছে, এই জন্য এটাকে আমরা বলি কমপ্লেক্স শেয়ার মডিউলাস। তো ম্যাটেরিয়াল ড্যাম্পিং যখন আমরা ইয়ে করি, ইন্ট্রোডিউস করি, তখন আমরা সিম্পলি জি কে, জি এর বদলে আমরা জি প্লাস আই জি প্রাইম লিখি। মানে হচ্ছে একটা রিয়েল টার্ম, রিয়েল পার্টটা হচ্ছে আমরা যে শেয়ার মডিউলাসকে চিনি, আর প্লাস আই একটা কমপ্লেক্স পার্ট থাকে। নাও ইন্টারেস্টিং, এই যে কমপ্লেক্স পার্টটার মধ্যে যখন আমরা এটাকে লস কোএফিশিয়েন্ট ইটা দিয়ে লিখি তখন আই ওমেগা ইটা, কিন্তু এই ইটাকে যদি আমরা ইন টার্মস অফ ড্যাম্পিং রেশিও এক্সপ্রেস করি তখন এটার মধ্যে আর কোনো ওমেগা থাকে না, কারণ ইটার ওমেগার মধ্যে, ইটার ড্যাম্পিং রেশিওর মধ্যে রিলেশন এমন যে ওমেগা ক্যান্সেল আউট হয়ে যায়। তাইলে আমাদের যে কমপ্লেক্স শিয়ার মডিউলাসে আমরা যখন ড্যাম্পিং রেশিও দিয়ে যখন লিখি তখন এইটা তখন এইটার মধ্যে কোনো ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্স থাকে। যদি আমি বলি আমরা ম্যাটেরিয়াল ড্যাম্পিং 10% ধরতেছি বা 5% ধরতেছি, এই পার্সেন্টটা হচ্ছে ড্যাম্পিং রেশিও, তখন আমি যে কমপ্লেক্স শিয়ার মডিউলাস লিখবো খুব সোজা। আমি যদি 5% ড্যাম্পিং ধরি তাহলে আমি লিখবো আমার যে শিয়ার মডিউলাস, নর্মালি যে শিয়ার মডিউলাস সয়েলের, প্লাস আই তার ডবল, এখানে মানে 5%-এর ডবল 10%, তখন এটা হয়ে যাবে 0.1 জি, এত। হ্যাঁ, সো দিস ইজ কল, আমি 5% ড্যাম্পিং ধরলে সরাসরি দিস ডাজন্ট ডিপেন্ড অন ফ্রিকোয়েন্সি, ইট ডিপেন্ডস অন, এখানে দেখে মনে হয় একটা ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্স আছে কারণ এটাকে লস কোএফিশিয়েন্ট দিয়ে লিখছিলাম। হ্যাঁ, লস কোএফিশিয়েন্ট নিজেই আবার ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্ট, কিন্তু ড্যাম্পিং রেশিও দিয়ে যখন লিখবো উইল সি দ্যাট কমপ্লেক্স শিয়ার মডিউলাস ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ ফ্রিকোয়েন্সি। আমার যে লোডিং হিস্ট্রি যেটা হবে, আর্থকুয়েকের যে হিস্ট্রি হবে, তো নানান রকম ফ্রিকোয়েন্সি থাকবে, কিন্তু তার জন্য যে ম্যাটেরিয়াল ড্যাম্পিংটা হবে, দ্যাট ড্যাম্পিং উইল বি ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য ফ্রিকোয়েন্সি, একটা কনস্ট্যান্ট ড্যাম্পিং। সো দ্যাটস ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড উই ইউজ দ্যাট। এইটাকে আমরা বলি কমপ্লেক্স শিয়ার মডিউলাস, অ্যান্ড উই ইউজ দ্যাট টু এক্সপ্রেস ম্যাটেরিয়াল ড্যাম্পিং। So now we can write UZ in terms of এই ইকুয়েশনটাকে সলভ করে আমরা এরকম টার্মে নিয়ে যেতে পারি, where we'll get a complex wave number in terms of this complex shear modules. আমরা কমপ্লেক্স ওয়েভ নাম্বার পাই। ম্যাটেরিয়াল ড্যাম্পিং থাকলেই আমার শিয়ার মডিউলাস কমপ্লেক্স হয়, আমার ওয়েভ নাম্বার কমপ্লেক্স হয়ে যায়, ওয়েভ লেংথের মধ্যে কমপ্লেক্স পার্ট থাকে, বাট ফ্রিকোয়েন্সির মধ্যে আমরা এই কমপ্লেক্স টানি না।
আচ্ছা, দিস ইজ অল অ্যাবাউট ম্যাটেরিয়াল ড্যাম্পিং। এখানে মেইন যে জিনিসটা শেখা আমাদের, সেটা হচ্ছে কমপ্লেক্স শিয়ার মডুলাস ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ ফ্রিকোয়েন্সি, যখন আমরা এটাকে ইন টার্মস অফ ড্যাম্পিং রেশিও লিখি। এই যে কমপ্লেক্স কমপ্লেক্স ওয়েভ নাম্বারটাকে আমরা পরে আবার এইভাবে লিখি, যেখানে K1 হচ্ছে যে এখান থেকে আসলে এগুলো থেকে আসলে পরে পাওয়া যায়। K1 কে এই টার্মে লেখা যাবে, K2 কে এই টার্মে। পরে ওয়েভ প্রপাগেশন শুধু যদি পজিটিভ জেড, আমার যদি জেড ডাউনওয়ার্ড ধরি এবং শুধুমাত্র এই দিকে আমার ওয়েভ প্রপাগেশন ধরি, বা আমার যদি শুধু আপওয়ার্ড ধরি, তখন আমার একটা থাকবে, এদিকে দুইটা থাকবে। হুম, যেটার জন্য আবার রেডিয়েশন ড্যাম্পিং হবে, সেটা আমরা এখন দেখি। এনিওয়ে, এটা থেকে আমি যেটুকু এতক্ষণ বললাম সেটা, মোর ইম্পর্টেন্ট, ম্যাটেরিয়াল ড্যাম্পিং প্রডিউসেস এক্সপোনেনশিয়াল অ্যাটেনুয়েশন উইথ ডিস্টেন্স। এইটা এখানে আসছে আলটিমেটলি, দেখাই আমি এখানে। এইখানে ইন্টারেস্টিং একটা জিনিস আছে আমাদের, এই যে এই টার্মগুলোর মধ্যে, এখানে যেখানে একটা টার্ম দিয়ে দেখানো হচ্ছে, ও না এখানে দেখানো নাই, এই টার্মগুলোর মধ্যে ই টু দি পাওয়ার আই আছে, তারপর ওমেগা টি মাইনাস কে স্টার জেড। কে স্টার নিজে আবার কমপ্লেক্স, K1 প্লাস I K2 ফর্ম, ওইটার মধ্যে একটা আই আছে। এই আই, এই বাইরের আই মাল্টিপ্লাইড হয়ে কিন্তু রিয়েল পাওয়ার, এর উপর একটা রিয়েল পাওয়ার আসবে। কমপ্লেক্স পাওয়ার ছাড়াও মানে ইমাজিনারি পাওয়ার ছাড়াও রিয়েল পাওয়ার আসবে। তো আলটিমেটলি এর দুইটা অংশ লেখা যাবে, একটা হচ্ছে ইমাজিনারি, যেটা হচ্ছে হারমোনিক, আর একটা হচ্ছে গিয়ে হুম আর একটা হচ্ছে যে রিয়েল পাওয়ার। এই রিয়েল পাওয়ারটা আলটিমেটলি এই অ্যাম্পলিটিউডটাকে চেঞ্জ করে। ডিস্টেন্সের সাথে সাথে এই অ্যাম্পলিটিউডটা, এটা যদি নেগেটিভ হয়, এই অ্যাম্পলিটিউডটা আস্তে আস্তে কমে যেতে থাকে, যেটাকে আমরা বলি অ্যাটিনিউয়েশন। আমাদের ডিস্টেন্সের সাথে সাথে অ্যাম্পলিটিউড কমে যাওয়াটাকে আমরা বলি অ্যাটিনিউয়েশন। আচ্ছা, এখন রেডিয়েশন ড্যাম্পিং দেখি। রেডিয়েশন ড্যাম্পিং এর মূল কনসেপ্টটা হচ্ছে, আমাদের কোন একটা পয়েন্ট থেকে ওয়েভ যখন প্রপাগেট করে একদিকে সেমি ইনফাইনাইট থাকে, যেখান থেকে আর ফেরত আসে না, রিফ্লেক্টেড হয় না, তখন আমার কতটা এনার্জি সিস্টেম থেকে হারায় যায়, সেটাকে আমরা বলি রেডিয়েশন ড্যাম্প। এটা আমাদের যেহেতু একটা পয়েন্ট থেকে চিন্তা করতেছি, চারিদিকে হারায়, চারিদিকে প্রপাগেট করে হারায় যায়, সো এইটাকে এরকম কোন ফর্মে এক্সপ্রেস করা যায়। হ্যাঁ, অ্যান্ড এইটা হচ্ছে গিয়ে পোলার কোঅর্ডিনেটে আমাদের ইকুয়েশন অফ ওয়েভ ইকুয়েশনটা যদি আমরা পোলার কোঅর্ডিনেটে লিখি, তাহলে এরকম ভাবে লেখা যায়। আমি দেখাই নাই, শুরুতেই ছিল যে আমরা যখন কার্টেসিয়ান কোঅর্ডিনেটে ওয়েভ ইকুয়েশন ডেভেলপ করলাম, তখনই আবার পোলার কোঅর্ডিনেটে আমরা কনভার্ট করতে পারতাম। কনভার্ট করলে এরকম আসে আর কি। তো পোলার কোঅর্ডিনেটে ওয়েভ ইকুয়েশন, এটা ইনার্শিয়া ফোর্স, আর এটা হচ্ছে কি আমাদের স্টিফনেসের জন্য ফোর্স। আচ্ছা, এইখানে আমাদের এইটাকে আলটিমেটলি সিম্পলিফাই করলে এরকম ফর্মে লেখা যায়। হুম, যেখানে হচ্ছে গিয়ে সিগমাটা হচ্ছে রেডিয়াল ওয়েভ, এই যে সিগমা স্ট্রেস, রেডিয়াল স্ট্রেস। আচ্ছা, এখন আমাদের সিগমাকে যদি আমি ডেলিউ ডেলার বলি, তাইলে হচ্ছে সিম্পলি এটাকে এইভাবে এইভাবে লেখা যায়, এইটাকে আরো কনসাইজ ভাবে এইভাবে লেখা যায়, এইটাকে ইউভি ফর্মুলা ইউজ করে এইভাবে লেখা যায়। এখন এইখানে ইন্টারেস্টিং, দিস ইজ অ্যান ইকুয়েশন অফ এ ওয়েভ, স্ট্যান্ডার্ড ওয়েভ, যেখানে আমার ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ইউ আর, শুধু ইউ না, ইউ ইন্টু আর, এটাই ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। এইটা লেফট সাইডে হচ্ছে ডেল টু ডেল টি টু, রাইট সাইডে হচ্ছে ডেল টু ডেল আর টু, যেভাবে আমাদের স্ট্রিং এর ইকুয়েশন পাইছিলাম, রো del 2 y del t2 is equal to 1 over c naught square del 2 y del, কি লিখছিলাম, del 2 y del x2, তাই না? হ্যাঁ,
সো একই রকম ইকুয়েশন আমরা স্ট্যান্ডার্ড ওয়েভ ইকুয়েশন পাচ্ছি, কিন্তু এখানে আমাদের যে ভ্যারিয়েবল, মেইন ভ্যারিয়েবল যেটা, সেটা হচ্ছে একটু অদ্ভুত, ইউ ইন্টু ইউ, যেটা হচ্ছে ডিফরমেশন, রেডিয়াল ডিফরমেশন ইনটু রেডিয়াল ডিসটেন্স। এটাই হচ্ছে আমার এই এই প্যারামিটারটার একটা ওয়েভ পাচ্ছি, যেটার ইয়ে হচ্ছে ওয়েভ ভেলোসিটি, ফেজ ওয়েভ ভেলোসিটি হচ্ছে রুট ওভার ই বাই রো। হ্যাঁ, আচ্ছা, এখানে আমি ভুল লিখছি, এটা হচ্ছে, এটা সি নট স্কোয়ার ইন্টু সি নট স্কোয়ার, হোয়াট এভার। তো এই এইটাকে তাহলে এইটা যেহেতু স্ট্যান্ডার্ড ওয়েভ ইকুয়েশন, এইটার যে সলিউশন ইউ আর, ইউ ইন্টু আর, এটা হবে হচ্ছে ডিএলএমবার্ট সলিউশন ফ্রি ভাইব্রেশনে। ডিএলএমবার্ট সলিউশন হচ্ছে যে আমাদের একটা ফরওয়ার্ড প্রপাগেটিং ওয়েভ, মানে এখানে প্রপাগেশন যদি হয় আমার আর আর ডিরেকশনে, হ্যাঁ, আর মাইনাস সামথিং ইন্টু টি, তাই না, সি নট ইন্টু টি, আর আর মাইনাস সি নট টি প্লাস জি আর প্লাস সি নট টি, এই টাইপে হবে। তাহলে ইউ হবে ডিভাইডেড বাই আরটাকে নিচে নিয়ে আসলে আমরা ইউ পেয়ে যাব। সো এটাকে এইভাবে লিখতে পারি আমরা। হ্যাঁ, তো এখানে একটু এইটা চেঞ্জ করছে, কোন যায় আসে না, একই কথা। এটাকে আমি আর মাইনাস ভিটিও লিখতে পারতাম, ভিটা হচ্ছে রুট ওভার ই বাই রো, ফেজ ওয়েভ ভেলোসিটি। তো এটাকে আর মাইনাস ভিটিও লিখতে পারতাম, ভিটি মাইনাস আর লিখলেও কিছু যায় আসে না, একই কথা। তো এই আমরা একটা, এটা হচ্ছে সলিউশন। এখানে আমাদের যেটা দেখার বিষয়, আর যত বাড়তে থাকবে ইউ তত কমে যেতে থাকবে, আর যত ইনফিনিটিতে গেলে ইট উইল বি জিরো। তো রেডিয়েশনের মূল কনসেপ্ট হচ্ছে অ্যাটেনুয়েশন, এটা আর যত দূরে যেতে থাকবে এটা আস্তে আস্তে কমতে কমতে ইনফিনিটি থেকে জিরো হয়ে যাবে। তো এটা তো ওখানে রিফ্লেক্ট করার কোনো আর সুযোগ নেই। এই যে অ্যামপ্লিটিউড কমে যাচ্ছে, তার মানে এনার্জি কন্টেন্টটাও কমে যাচ্ছে, সেই এনার্জি লসটাই হচ্ছে গিয়ে আমাদের রেডিয়েশন ড্যাম্পিং। অ্যামপ্লিটিউড ডিক্রিজেস উইথ টাইম even though the energy is same. Acha. This phenomenon is called radiation damping or geometric damping or geometric attenuation. In material damping, energy is lost. For body wave, amplitude decreases at a rate of 1 over r. For surface wave, amplitude decreases at a rate of 1 over root over r. Surface waves attenuate slowly than body wave. আচ্ছা, কতগুলা ফ্যাক্টর কি, এটা তো আমরা জাস্ট বডি ওয়েভের জন্য বের করছি। সেখানে অ্যাটিনুয়েশন রেট হচ্ছে 1 ওভার আর, মানে প্রপোর্শনাল টু ডিস্টেন্স। কিন্তু সারফেস ওয়েভের ক্ষেত্রে একই রকম ডিরাইভ করা যায়, সেখানে রেটটা হচ্ছে স্লো, 1 ওভার রুট ওভার আর। আচ্ছা, আচ্ছা, এইখানে আমাদের একটা জিনিস সেখানে দেখানো নাই, দেখাই নাই। এখানে আমাদের জানতে হবে রেডিয়েশন ড্যাম্পিং ইজ ডিপেন্ডেন্ট অন ফ্রিকোয়েন্সি। হ্যাঁ, ন্যাচারাল। এই যে এখানেই আমরা পাচ্ছি আমাদের এই সিনোডটাকে কমন নিলে যেটা পাই সেটাই তো হচ্ছে গিয়ে ওয়েভ নাম্বার, তাই না? এটা তো ফেজ, এটা হচ্ছে ফেজ ওয়েভ ভেলোসিটি, এটা ফেজ ওয়েভ ভেলোসিটি। ফেজ ওয়েভ ভেলোসিটিটাকে যদি কমন নিই, তখন আর এর সাথে যে কনস্ট্যান্টটা আসবে দ্যাট উইল বি 1 ওভার বি। এই ক্ষেত্রে সেইটা হবে হচ্ছে গিয়ে ওয়েভ নাম্বার, আর তারই রেসিপ্রোকাল হবে হচ্ছে গিয়ে ফ্রিকোয়েন্সি। না, ভুল বললাম, না, আমাদের ফর্মুলাটা কি, গামা বা বিটা ইকুয়াল টু ওমেগা বাই সি নট, না, সি নট ইন্টু গামা ইকুয়াল টু ওমেগা, রাইট। এখানে আমাদের, এখানে হচ্ছে এইটা আমাদের সি নট, আর এইটা হচ্ছে আমাদের গামা হচ্ছে গিয়ে 1, এখানে আমাদের ওয়েভ নাম্বার হচ্ছে 1। সো বেসিক্যালি হচ্ছে কি আমাদের ফ্রিকোয়েন্সি ইজ ইকুয়াল টু ফেজ ওয়েভ ভেলোসিটি ইন দিস কেস। হুম, তার মানে হচ্ছে আমাদের আলটিমেটলি এইটা, যেমন এই ফেজ ওয়েভ ভেলোসিটি বা ফ্রিকোয়েন্সি,
ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করে হচ্ছে কি আমাদের এনার্জি লস কতটা হবে। ওকে, মিডিয়ামের ভেলোসিটির এইটার উপরে না, আমি ভুল বলতেছি, একটু ঝামেলা আছে। এটা তো এরকম, কিন্তু আমার এই 1/r এর জন্য আলটিমেটলি এটাকে প্রুফ করা যায় যে রেডিয়েশন ড্যাম্পিং ইজ ভেলোসিটি ডিপেন্ডেন্ট, এই ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্ট, আর ম্যাটেরিয়াল ড্যাম্পিং ইজ ফ্রিকোয়েন্সি ইন্ডিপেন্ডেন্ট। আচ্ছা যাই হোক, এখানে আমি প্রুফটা আনি নাই, দেখানো নাই, বাট রিমেম্বার যে রেডিয়েশন ড্যাম্পিং ইজ ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্ট অ্যান্ড ম্যাটেরিয়াল ড্যাম্পিং ইজ ফ্রিকোয়েন্সি ইন্ডিপেন্ডেন্ট। আচ্ছা, আজকে আমরা এই দুইটা জিনিস একটু দেখলাম, হোয়াট ইজ রেডিয়েশন ড্যাম্পিং অ্যান্ড হোয়াট ইজ ম্যাটেরিয়াল ড্যাম্পিং। আমরা এখন চলে যাব সয়েল স্ট্রাকচার ইন্টারঅ্যাকশনের আলোচনায়। সয়েল স্ট্রাকচার ইন্টারঅ্যাকশনের আলোচনায় এই জিনিসটা একটু লাগবে, এই জন্য আগে এটা একটু কভার করা হবে। আচ্ছা, আমরা আজ এতদিন ওয়েভ মোশন নিয়ে পড়াশোনা করলাম, আমাদের এখন চলে যাব ডাইনামিক সয়েল স্ট্রাকচার ইন্টারঅ্যাকশনে। ওয়েভ মোশন দিয়ে পড়ার কারণ হচ্ছে ওয়েভ মোশনে যে আমাদের ওয়েভ ইকুয়েশন ডেভেলপ করছি, এই 3 ডাইমেনশনাল ওয়েভ ইকুয়েশন, সয়েল স্ট্রাকচার ইন্টারঅ্যাকশনের এনি জার্নাল পেপার খুললে দেখা যাবে এটার ডিসকাশন শুরুই হয় ওয়েভ ইকুয়েশন থেকে, 3D ওয়েভ ইকুয়েশন থেকে। সো এই ব্যাকগ্রাউন্ডটা খুব ইম্পর্টেন্ট সয়েল স্ট্রাকচার ইন্টারঅ্যাকশন নিয়ে কাজ করতে গেলে। বাট সয়েল স্ট্রাকচার ইন্টারঅ্যাকশন ইটসেলফ ইজ এ ভাস্ট টপিক। এটার মধ্যে একটা স্ট্যাটিক পার্ট যেমন আছে, একটা ডাইনামিক পার্ট। স্ট্যাটিক পার্টটায় যেটা যেটা কাজে লাগে সাধারণত স্ট্যাটিক সয়েল স্ট্রাকচার ইন্টারঅ্যাকশন মেইনলি হচ্ছে বারিড পাইপলাইনে, টানেল আর বারিড পাইপলাইন, সেগুলোই সয়েলের সাথে স্ট্রাকচারের ইন্টারঅ্যাকশনটা, স্ট্যাটিক ইন্টারঅ্যাকশনটা নিয়ে কাজ করা হয়। ডাইনামিকও যখন আর্থকুয়েক কেস কনসিডার করা হয় ডাইনামিক, আদারওয়াইজ যখন আর্থকুয়েক কনসিডার না করা হয় তখনও একটা ইন্টারঅ্যাকশন থাকে, which is static interaction. আমরা এখানে মেইনলি ডাইনামিক সয়েল স্ট্রাকচার ইন্টারঅ্যাকশন নিয়ে আলোচনা করব, যে এটা বেসিক্যালি আর্থকুয়েকের জন্য যেটা হয়। আর্থকুয়েকের জন্য ফাউন্ডেশনের সাথে উপরের সুপারস্ট্রাকচারের যে ইন্টারঅ্যাকশন হয় সেটা নিয়ে আমরা ডিসকাস করব। বাট দিস ইজ অলসো ভেরি ভেরি কমপ্লিকেটেড ইস্যু। এর মধ্যে অনেকগুলো ফেনোমেনা আছে যেগুলো কাজ করে। প্রথমত হচ্ছে গিয়ে আমাদের একই আর্টকুয়েকে আমাদের স্ট্রাকচার এর লোকেশনের উপর ডিপেন্ড করে ডিফারেন্ট বিহেভিয়ার হতে পারে, ইনফ্যাক্ট ইনপুট মোশনই ডিফারেন্ট হয়ে যেতে পারে। আচ্ছা, ফর এক্সাম্পল, আমার একটা স্ট্রাকচার একই রকম, একই দুইটা স্ট্রাকচার একই আর্টকুয়েকে চিন্তা করতেছি, একটা পাহাড়ের উপর মানে সলিড রকের উপর আছে, আর একটা হচ্ছে রকের উপর সফট ডিপোজিটের উপরে আছে। এইটা ইউজুয়ালি অ্যাজিউম করা হয় যে রকের ভিতর আর্থকুয়েকের মোশনটা মোরলেস একই রকম থাকে। হ্যাঁ, একই মোশনে আমি রকে এখানে রেকর্ড করলে যা পাবো, এখানে রকের নিচে রেকর্ড করলে আমি মোরলেস একই মোশন পাবো। তো এই জন্য সাধারণত পাহাড়ি দেশে সাইসমোমিটার গুলা আউটক্রপে বসানো হয়। আউটক্রপ মানে হচ্ছে যেখানে রকটা একদম মাটির উপরে দেখা যায়, যেখানে রকের উপর সাধারণত সাইসমোমিটার বসানো হয় বেজ রকের ভাইব্রেশনটা রেকর্ড করার উদ্দেশ্যে। কারণ সফট সয়েলের উপর বসালে সফট সয়েলের নিজেরই একটা এফেক্ট আছে। হ্যাঁ, সো সেটা ইটসেলফ ইজ আ সিস্টেম। এখানে সেটাই এক্সপ্লেইন করবো, যে আমি একটা এখানে আমার সাইসমোমিটার ছিল, বা অ্যাক্সেলেরোমিটার ছিল, যেখানে আমি টাইম হিস্ট্রি রেকর্ড করলাম কোনো আর্টকুয়েকের। তো এই টাইম হিস্ট্রিটাই অ্যাকচুয়ালি এই স্ট্রাকচারটার জন্য ইনপুট। তো এই স্ট্রাকচারটা এই টাইম হিস্ট্রির কারণে সে
ডিফর্ম করবে। কিন্তু এই স্ট্রাকচারের জন্য কিন্তু এই টাইম হিস্ট্রিটা ইনপুট না, এই এইখানে সেই রকে সেই ভাইব্রেশনটা হবে, কিন্তু এর উপর সয়েল নিজেই একটা মিডিয়াম, নিজে তার যে শিয়ার মডুলাস অফ ইলাস্টিসিটি সেইটার একটা এফেক্ট থাকবে, এবং এটা যদি লেয়ার্ড হয় তার এফেক্ট থাকবে। সো এটার কারণে এই মোশনটা কমপ্লিটলি মডিফাইড হয়ে আমাদের স্ট্রাকচারে আসবে। সো স্ট্রাকচারের ইনপুট মোশনটাই ডিফারেন্ট হয়ে যাবে। সো সয়েল স্ট্রাকচার ইন্টারাকশনে ফার্স্ট হচ্ছে একটা মিনিট। হ্যালো, 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 হ্যাঁ, আমি ক্লাসে তোমাদেরকে আমি কালো গাড়িটা পাঠিয়ে দেবো, বুঝছো? হ্যাঁ, আমার ক্লাস শেষ করে আমি কবে? হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, সরি। সো এইটা একটা বড় ইস্যু। একই ঘটনা যেমন হচ্ছে ব্রিজের ক্ষেত্রে, একটা লম্বা যদি ব্রিজ হয়, সে আমি ধরলাম সাসপেনশন ব্রিজ, দুই পাশে আমার মেইনলি হচ্ছে দুইটা অ্যাপার্টমেন্টই হচ্ছে ফাউন্ডেশন, মাঝে কোনো কিছু নাই। হ্যাঁ, তো কিন্তু ইনপুট দুই পাশের সয়েল ডিফারেন্ট হতে পারে, যার ফলে একই আর্টওয়ার্কে দুই পাশে আমার ব্রিজের দুই এন্ডে ইনপুট দুই রকম হতে পারে কমপ্লিটলি। তো সয়েল স্ট্রাকচার ইন্টারাকশনে এটা একটা বড় ব্যাপার। সেকেন্ডলি হচ্ছে গিয়ে আমার এই ডিফারেন্ট ফেজে আমার ডিফারেন্ট ইন্টারাকশন এফেক্ট থাকে। যেমন হচ্ছে আমি যদি কোনো এক জায়গায় শুধু সয়েল থাকে, স্ট্রাকচার না থাকে, সেইখানে আমার সেম এখানে আউটক্রপের উপর কি বলে বেস রকের উপর আমার সয়েল, কোনো স্ট্রাকচার নাই, সেরকম একটা জায়গায় আমি যদি ভাইব্রেশন রেকর্ড করি, আমি একরকম ইনপুট পাবো, একরকম টাইম হিস্ট্রি পাবো। আর আমার যদি ওখানে একটা নিচে পাইল করা একটা ফাউন্ডেশন থাকে, তার উপর আমি মেজার করলে একরকম আর এক রকম টাইম হিস্ট্রি পাবো। আর আমার যদি পুরো স্ট্রাকচারটা থাকে, সেখানে যদি আমি মেজার করি, তাহলে স্ট্রাকচারের নিচেই মেজার করতেছি, কিন্তু স্ট্রাকচারের এফেক্টের কারণে টাইম হিস্ট্রি বদলে। তো আমরা যে স্ট্রাকচারে যখন আমরা মাপলাম এক জায়গায়, ওই ধরলাম ওই টাইম হিস্ট্রিটাই আমার স্ট্রাকচারের ইনপুটের হিসাবে আসতেছে, অ্যাকচুয়ালি দ্যাট ইজ নট দ্য কেস, আমার স্ট্রাকচারের ইনপুট মোশনটাই বদলে যায়, ওইটাই ইন্টারাকশন। সো আমার যদি এটা ফ্রি ফিল্ড, যেখানে আমার স্ট্রাকচার নাই, সেখানে যদি আমি মেজার করি একরকম হবে, সেখানে যদি আমার একটা এক্সক্যাভেশন থাকে, তাইলে আবার ডিফারেন্ট হবে। এবং আমার যদি সুপারস্ট্রাকচার না থাকে, আমার শুধুমাত্র যদি সাবস্ট্রাকচার থাকে, তখন যে মোশনটা হবে, তখন এই এই যে আমার ইনপুট মোশনের কারণে এই সাবস্ট্রাকচারের যে ডিফরমেশন, এইটা যে আমরা বের করি, এইটাকে বলা হয় কাইনেমেটিক ইন্টারাকশন। অর্থাৎ আমার স্ট্রাকচারের মাসকে আমি কনসিডার করতেছি না, আমি সাবস্ট্রাকচারের মুভমেন্টের কারণে স্ট্রাকচারের জিওমেট্রিক্যালি যে ডিফরমেশন গুলো হবে, সেগুলো যদি ক্যালকুলেট করি, দ্যাট ইজ কল্ড কাইনেমেটিক ইন্টারাকশন। অর্থাৎ আমি শুধু সাবস্ট্রাকচারের ডিফরমেশন, রোটেশন এগুলো ক্যালকুলেট করতেছি, ভাইব্রেশন, এইটার কারণে আমার এইটাকে কমপ্লিটলি রিজিড যদি করে অ্যান্ড উইদাউট মাস, তাইলে আমি যে ডিফরমেশন গুলো পাবো, এগুলোকে বলা হয় কাইনেমেটিক ইন্টারাকশন। তারপর যদি স্ট্রাকচারের স্টিফনেস এন্ড মাস, সুপার স্ট্রাকচারের স্টিফনেস এন্ড মাস কনসিডার করি, তখন স্ট্রাকচার যে ডিফরমেশন শুধু না, স্ট্রাকচার নিজে একটা মাস কনসিডার করলে ইনার্শিয়া ফোর্স আসবে, স্ট্রাকচার নিজে একটা রিয়াকশন দিবে, সেই রিয়াকশনের কারণে আবার ফাউন্ডেশনের মোশন ফার্দার বদলে যাবে। ফাউন্ডেশন মোশন একটা হবে যে ইনপুটের জন্য, আর্থকুয়েকের জন্য, আর একটা হবে হচ্ছে যে স্ট্রাকচারে যে মাসের কারণে যে ওখানে যে ফোর্সটা আসতেছে, সেই ফোর্সের কারণে যেখানে রিয়াকশন যে আসতেছে, রিয়াকশন ফোর্স, সেইটার কারণেও তো ফাউন্ডেশনে এক্সট্রা ফোর্স আসবে। তো এই কম্বাইন্ড এফেক্ট হবে, একটা হচ্ছে আর্থকুয়েকের থেকে ইয়ে আসতেছে, মোশন আসতেছে, আর একটা স্ট্রাকচারের রিয়াকশনের কারণে সয়েলের যে নিজের সয়েল ফাউন্ডেশন সিস্টেমের নিজের যে স্টিফনেস, তার কারণে আবার মোশন আসতেছে। এইটাকে বলা হয় ইনার্শিয়াল ইন্টারাকশন। তো আমরা নানান ভাবে সলভ করি, অনেক সময় আমরা কাইনেমেটিক ইন্টারাকশন এন্ড ইনার্শিয়াল ইন্টারাকশন এই দুটাকে আলাদা ভাবে সলভ করে পরে সুপারপোজ করি।
তো এই যে বললাম আমরা নানান ভাবে সলভ করি। একটা উপায় হচ্ছে যে আমাদের স্ট্রাকচার সয়েল মিলে পুরাটাকে একবারে মডেল, এটাকে বলা হয় ডিরেক্ট মেথড। আর একটা হচ্ছে আমাদের শুধুমাত্র ফ্রি ফিল্ড আর্থকুয়েক, আমার যদি, হ্যাঁ, শুধুমাত্র সয়েলটাকে যদি আমরা মডেল করি, সয়েলের কি এফেক্টটা হবে এখানে আমার কি আসবে, একটা মিনিট আউট। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, হ্যাঁ ইমাম ভাই, হ্যাঁ আমি, হ্যাঁ ওইটা হেড স্যার কাছে দেওয়া হয়েছে। হেড স্যারের আজকে ওয়াইফ খুব সিক, স্যার সাইন করতে পারতেছে না, কালকে সকালে খুব সম্ভব হবে। ওইটা আমি ক্লাস নিচ্ছি, আমি ক্লাসের পর বলতেছি। ঠিক আছে, okay, আচ্ছা, ঠিক আছে। সো এটা হচ্ছে ফ্রি ফিল্ড আমরা বের করে নিয়ে এই ফ্রি ফিল্ডের যে এফেক্টটা সেইটাকে আমরা আলাদাভাবে যদি আমরা একটা মডেল বানাই, এটা সিঙ্গেল ডিগ্রি ফ্রিডম হোক বা যেরকম হোক, মডেল বানাই আমরা যে স্ট্রাকচারের সাথে যদি সেইটাকে আহ, আমরা ইনক্লুড করি, তাইলে এই যে ভাগ করে নেওয়া সয়েল ফাউন্ডেশন সিস্টেম আলাদা আর স্ট্রাকচার আলাদা অ্যানালাইসিস করা, এইটাকে বলা হয় সাবস্ট্রাকচার মেথড। এখন একটা ঝামেলা আছে, সেটা হচ্ছে সাবস্ট্রাকচার মেথডে আমাদের হচ্ছে নন লিনিয়ার কেস আমরা কনসিডার করতে পারি না। ইন দ্য সেন্স দ্যাট নন লিনিয়ার কেসে আমাদের সুপারপজিশন ভ্যালিড না, যার ফলে আমরা এই নন লিনিয়ার কেসে এটা করতে পারি না। এখন প্রশ্ন আসতে পারে আর্টওয়েকে তো সবকিছুই আহ, অনেক বেশি হয়, নন লিনিয়ার হবে, তাহলে কেমন করে সাবস্ট্রাকচার মেথড অ্যাপ্লিকেবল? অ্যাপ্লিকেবল ইন দ্য সেন্স দ্যাট সয়েলের যে ব্যাপারটা, এই ফাউন্ডেশন যে ব্যাপার, এই ফাউন্ডেশনে দেখা যায় যে লোকালাইজড একটা এরিয়াতে হচ্ছে স্ট্রেন কনসেন্ট্রেশন হয়, স্ট্রেন লোকালাইজেশন বলে। আদারওয়াইজ পুরো মিডিয়ামটা মোটামুটি লিনিয়ার হিসেবে ধরে নেওয়া যায়। যার ফলে আর্থকুয়েকে যদিও অনেক বেশি স্ট্রেন একটা লোকালাইজড এরিয়াতে আসে, ফুল মিডিয়ামের এফেক্টটাকে ধরে নেওয়া হয়, মানে যেটা হয় ফল্ট যেখানে, সেখানে স্ট্রেন লোকালাইজেশনটা হচ্ছে। আদারওয়াইজ অন্য জায়গায় ধরে নেওয়া হয় পুরো মিডিয়ামটাকে ইলাস্টিক ধরে নেওয়া যায়। So, সেই কনসিডারেশন থেকে এইটার অ্যানালাইসিস, ইলাস্টিক অ্যানালাইসিস করা হয়, করা হয়ে এইটার প্রপার্টি গুলো এখানে নিয়ে আসা হয়। তারপর স্ট্রাকচারের নন লিনিয়ারিটি, দিস দ্যাটস এ ডিফারেন্ট থিং। তো এইটা স্ট্রাকচারের নন লিনিয়ারিটি ধরা হয় যে সয়েলের যে ইলাস্টিক মিডিয়াম হিসেবে অ্যাজুম করা হলো সেই প্রপার্টিতে কোনো এফেক্ট করে না। তো সেই হিসাবে সাবস্ট্রাকচার মেথড ইউজ করা হয়। আর কি যে কোনো সয়েলের ক্ষেত্রে এইভাবে সাবস্ট্রাকচার মেথডেও করা যেতে পারে বা ডিরেক্ট মেথডেও করা যেতে পারে। যদি না কয়েকটা কন্ডিশন, যদি আমার ফল্টের কাছে হয় যেখানে স্ট্রেন লোকালাইজেশন কনসিডার করতে হবে, সেখানে আমি সাবস্ট্রাকচার মেথড ইউজ করতে পারবো না। ও যেখানে এমন হতে পারে আমার সয়েলের ফাউন্ডেশনের স্লিপ বা ফাউন্ডেশনের গ্যাপ হচ্ছে স্টলের সাথে, এই ধরনের সিচুয়েশন, হ্যাঁ, সেই ক্ষেত্রে এটা খুব রেয়ার। সেই ধরনের সিচুয়েশনে আমাদের সাবস্ট্রাকচার মেথড ইউজ করতে পারবো। আদারওয়াইজ আমরা মোটামুটি সব জায়গায় সাবস্ট্রাকচার মেথড ইউজ করতে পারি। পার্টিকুলারলি ডিপ ফাউন্ডেশনের ক্ষেত্রে, ফর এক্সাম্পল পাইলকে বলা আর একটা নাম হচ্ছে ফ্লেক্সিবল ফাউন্ডেশন। সে সয়েলের সাথে সাথে মোটামুটি তার ডিফর্মেশন বিহেভিয়ারটা, যার ফলে সেখানে আমাদের সাবস্ট্রাকচার মেথড ইজ ওয়েল সুটেড। এমনকি ম্যাট ফাউন্ডেশনেও এই যে নন লিনিয়ারিটি, যে ম্যাট সরাসরি সয়েলের মোশনটাকে ফলো করে না, একটা এভারেজ মোশন ফলো করে, কারণ ম্যাট রিজিড, সয়েল তো রিজিড না। সেখানে একটা নন লিনিয়ারিটি চলে আসে, কিন্তু সেটাকে যদি ইগনোর করা হয় খুব বেশি যে এরর হয় তা না। এই ধরনের অনেক স্টাডি আছে। ওইভাবে আমার মডেলিং ওইভাবে করতে হবে, কিন্তু আলটিমেটলি ইলাস্টিক মিডিয়াম আমার জি এর ক্যালকুলেশন এগুলো আসবে ওই সলিড টাইপের থেকে। হ্যাঁ, সলিড প্রপার্টি চেঞ্জ হবে, কিন্তু আলটিমেটলি ইলাস্টিক যে প্যারামিটার সেগুলো দিয়ে
যদি আমরা সাবস্ট্রাকচার মেথড করি। ডিরেক্ট মেথড করলে তো সব ধরনের নন এন্ট্রি কনসিডার করে করা যায়। একটাই অসুবিধা ডিরেক্ট মেথডে, আমি কত দূর সলটা কতখানি নিয়ে মনে, হ্যাঁ, কারণ হচ্ছে যে সল তো আসলে সেমি ইনফাইনাইট, আমি তো ইনফিনিটি মডেল করতে পারি। আমি কত দূর মডেল করবো, কত দূর মডেল করলে আমার যথেষ্ট পরিমাণ এই রেডিয়েশন ড্যাম্পিংটা আমি ক্যাপচার করতে পারবো। এটা নিয়ে অনেক থাম্পল আছে, হ্যাঁ, এগুলো নিয়ে প্রচুর কাজ আছে। সো সেটা একটা ব্যাপার। আর ডিরেক্ট কোনটা, হ্যাঁ, সেটা হচ্ছে যে আমি কত দূর পর্যন্ত যাব। হ্যাঁ, সাবস্ট্রাকচার এটা আমি এটা সেমি ইনফাইনাইট ধরে অ্যানালিটিক্যালি ক্যালকুলেট করতে পারি। সেমি ইনফাইনাইট ধরেই নিয়ে আমার অ্যানালাইসিস করতে হুম। তো এখানে হচ্ছে গিয়ে আর একটা করে যে এনার্জি অ্যাবজর্বিং বাউন্ডারি, এখানে ড্যাশপট লাগা যায় আর কি বাউন্ডারি, যে ওখানে একটা অ্যাজিউম করে নিয়ে এনার্জি লস হবে, সেটাকে বলা হয় এনার্জি অ্যাবজর্বিং বাউন্ডারি। এগুলো খুব কমপ্লিকেটেড, হ্যাঁ, এখন ওই যে ওইগুলো নিয়েও কাজ হচ্ছে, পুরো সিটি নিয়ে জাপানে যেটা হচ্ছে সুপার সুপার কম্পিউটারে সিটি মডেল করছে, সিটি মডেল করে তারপর আর্থকুয়েকের এফেক্ট দিচ্ছে, সুপার কম্পিউটার করছে, হ্যাঁ। তো যেটা হচ্ছে এই ডিরেক্ট মেথডে আর একটা অসুবিধা হচ্ছে, এটা সয়েলটাকে অনেক মডেল করতে গিয়ে কম্পিউটেশনালি খুব এক্সপেন্সিভ হয়ে যায়, যার ফলে স্ট্রাকচারটাকে খুব সিম্পলিফাইড ভাবে মডেল করতে হয়। সাবস্ট্রাকচার মেথডে একটা সুবিধা হচ্ছে, যেহেতু সয়েলটাকে আলটিমেটলি একটা এনে আসলে সয়েলটাকে সিম্পলিফাই করে ফেলা হয়, সিম্পলিফাইড মেথড করে নিয়ে স্ট্রাকচারে তখন ডিটেইল, অনেক ডিটেইল করা যায়। এই জন্য দেখা যায় যে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং যেসব কাজগুলা অনেকগুলাই হচ্ছে গিয়ে সাবস্ট্রাকচার মেথডে আগে করা হতো, এখন ডিরেক্ট মেথডেও অনেক কাজ হয়। আর সয়েলের কাজগুলা ডিরেক্ট মেথডে দুই রকমই আছে আসলে। না, আমরা একটা সিম্পল এক্সাম্পল দেখবো, সেই সিম্পল এক্সাম্পল থেকে আমরা সয়েল স্ট্রাকচারের এফেক্ট বোঝার চেষ্টা করব একটা। Hello? আচ্ছা, আমরা আজকে যেটা করব, আমরা এই সিম্পল মডেলটাকে এক্সপ্লেন করব, পরে সলিউশনটা পরে। সিম্পল মডেলটা হচ্ছে গিয়ে স্ট্রাকচারটা একটা সিঙ্গেল ডিগ্রি অফ ফ্রিডম সিস্টেম, এটা হচ্ছে স্ট্রাকচার। স্ট্রাকচার হচ্ছে গিয়ে আমাদের তার মাস আছে, পুরো স্ট্রাকচারটা একটা সিঙ্গেল মাস আছে, আমরা চিন্তা করতেছি ইকুইভ্যালেন্ট সিঙ্গেল ডিগ্রি অফ ফ্রিডম, একটা স্টিফনেস আছে, একটা ড্যাম্পিং আছে, কিন্তু এটার একটা হাইট আছে। হাইটটা কেন ইম্পর্টেন্ট সেটা আমরা পরে দেখব। আমরা স্ট্রাকচার একটা হাইট চিন্তা করে নিচ্ছি। আর সয়েল, বেসিক্যালি সয়েল ফাউন্ডেশন সিস্টেমটা এইটা, যেখানে আমাদের সয়েলের ল্যাটারাল স্প্রিং, ল্যাটারাল ড্যাশপট অ্যান্ড হচ্ছে গিয়ে রোটেশনাল স্প্রিং অ্যান্ড রোটেশনাল ড্যাশপট চিন্তা করা হচ্ছে, এবং ফাউন্ডেশনের একটা রেডিয়াস এখানে এ সাইজ চিন্তা করা হচ্ছে, যে টোয়াইস এ সাইজ, রেডিয়াসটা হচ্ছে A। এই, আচ্ছা, এখানে আমরা কতগুলো ডিগ্রি অফ ফ্রিডম ডিফাইন করতেছি, যে একটা হচ্ছে গ্রাউন্ড যে ভাইব্রেশন হচ্ছে সেটা হচ্ছে ইউজি। আচ্ছা, গ্রাউন্ডের ইউজি, গ্রাউন্ডের ভাইব্রেশনটা হচ্ছে ইউজি, কিন্তু ফাউন্ডেশন তার থেকে ডিফারেন্ট হচ্ছে, ফাউন্ডেশনের ডিফরমেশনটা। তো ফাউন্ডেশনের ডিফরমেশন ধরলাম যে হচ্ছে আরো ফার্দার ইউ নট, সো ইউজি প্লাস ইউ নট হচ্ছে টোটাল ফাউন্ডেশনের ডিফরমেশন, সয়েল প্লাস ফাউন্ডেশন। ইউজিটা হচ্ছে সয়েলের, ইউ নটটা হচ্ছে ফাউন্ডেশন, ইউজি নট, ইউ এই যে এফ নটটা হচ্ছে টোটাল ফাউন্ডেশন সয়েল সিস্টেমের ডিফরমেশন। তো স্ট্রাকচারটা এখানে এখানে আসলো, স্ট্রাকচারের নিচের অংশ এখানে আসলো, এবং স্ট্রাকচার ভাইব্রেট করবে, এবং একই সাথে স্ট্রাকচার রোটেট হবে। তো স্ট্রাকচারের নিচের অংশটা এখানে আসলো, এখানে আসার পর
স্ট্রাকচার, এখানে যে স্ট্রাকচারের যে রোটেশন যদি হয়, এটার হাইট যদি এইচ হয়, রোটেশন যদি ফাই হয়, আসলে হচ্ছে এই রোটেশনটা স্ট্রাকচারের না, এটা হচ্ছে যে ফাউন্ডেশন যে রোটেট করবে এটার জন্য, রোটেশনাল স্প্রিং এর জন্য ফাউন্ডেশন যদি ফাই অ্যামাউন্ট রোটেট করে, তাইলে স্ট্রাকচার এইচ ইন্টু ফাই এইদিকে চলে আসবে। তারপরে স্ট্রাকচারের ল্যাটারাল ডিফর্মেশন হচ্ছে ইউ, ঠিক আছে? তার মানে, এবং এইটা হচ্ছে টোটাল ডিফর্মেশন স্ট্রাকচার। তার মানে কয়টা অংশ আছে? একটা হচ্ছে সলিড ডিফর্মেশন, ফাউন্ডেশনের ডিফর্মেশন, ফাউন্ডেশনের রোটেশনের জন্য স্ট্রাকচারের টপের ডিফর্মেশন, এন্ড স্ট্রাকচারের নিজের ফ্লেক্সিবিলিটি বা স্টিফনেসের জন্য ডিফর্মেশন। দিস ইজ দ্য টোটাল ডিফর্মেশন। সো দিস ইজ আওয়ার প্রবলেম। Okay, model. So we can define U total as UG plus U naught plus H5 plus U, and U total not মানে foundation soil system এর total deformation হচ্ছে UG plus U। আচ্ছা এখানে, আচ্ছা আমি আজকে একটু তাড়াতাড়ি ছাড়তে চাচ্ছি, আজকে এখানে ছাড়ি। আমরা আজকে কি দেখলাম? ম্যাটেরিয়াল ড্যাম্পিং এন্ড রেডিয়েশন ড্যাম্পিং, আর হচ্ছে যে আমরা সয়েল স্ট্রাকচার ইন্টারাকশনে হচ্ছে গিয়ে কি কি ইস্যুস ইনভলভ সেটা দেখে আমরা সিম্পল একটা প্রবলেম আমরা ফার্স্টে দেখবো। সেই প্রবলেমের ডেফিনিশনটা দেখলাম, আমরা নেক্সট ক্লাসে এই প্রবলেমের সলিউশনটা দেখে সেখান থেকে একটু লেসন লার্ন করবো। তারপর আমরা সয়েল স্ট্রাকচার ইন্টারাকশনের এক্সাক্ট প্রবলেম করতে যাব। আজকে এখানেই শেষ করি। হ্যাঁ, থ্যাংক ইউ। কারো যদি কোনো প্রশ্ন থাকে, কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, মিড টার্ম কবে নিব এই ডিসিশনটা আমাকে জানানো হয় নাই। স্যার হ্যাঁ, স্যার আমরা হচ্ছে আমাদের একটা গ্রুপে আমরা নিজেরা আলোচনা করছি যে সবাই মিলে ভোটাভুটি করে আর কি মোটামুটি একটা সিদ্ধান্ত হয়েছে যে সবাই মিড টার্মের বদলে টার্ম প্রজেক্ট নিতে আগ্রহী। কিন্তু কিছু বুঝি নাই। হ্যাঁ, আহ, টার্ম পেপার, টার্ম পেপার তো লাস্টে দিবি। কি বলা হয়েছে? টার্ম পেপারের কথা কি বলছে আমি বুঝি নাই। স্যার মিড টার্মটা না নিয়ে স্যার মিড টার্মের বদলে টার্ম ও, পেপার দিতে মিড টার্ম না দিয়ে টার্ম পেপার। জি স্যার। টার্ম পেপার তো দিবই, স্যার টার্ম পেপার তো টার্ম থাকবে। পেপার বা টার্ম প্রজেক্ট। মিড টার্ম নিবো। আচ্ছা তাহলে মিড টার্ম না দিলে অ্যাটলিস্ট একটা টেস্ট, মিড টার্ম পরীক্ষাও যদি না হয় তাহলে একটা টেস্ট নিই অন্তত, মানে ক্লাস টেস্টের মতো, অত মিড টার্মের মতো বড় করে নিলাম না, ছোট কোনো টপিকে নিলাম। হ্যাঁ, এর আগের বার কি টপিকে নিচ্ছি? স্ট্রিং। তাইলে এখন লঙ্গিটিউডিনাল ভাইব্রেশন বা বিমেটটা নিতে পারি। হ্যাঁ, স্ট্রিং ছাড়া ওয়ান ডাইমেনশনাল মানে লঙ্গিটিউডিনাল এন্ড ফ্লেক্সরাল, এটার উপর একটা টেস্ট নিই তাইলে। স্যার মিড টার্ম দিলে কি আমাদের এই সিলেবাসটা ফাইনালে থাকবে স্যার? না, সেটা তো বলেই দিছিলাম। এখন তাইলে যদি মিডটার্ম না নিই, ক্লাস টেস্টে যে স্ট্রিং আর আগে চলে গেছে, এখন হচ্ছে যে কি যদি ফ্লেক্সরাল আর লঙ্গিটিউডিনাল ভাইব্রেশনের উপর একটা টেস্ট নিই, তাহলে এগুলা ফাইনাল থেকে বাদ যাবে। স্যার মানে কোশ্চেনটা আসছিল এরকম আর কি যে মিড টার্ম আর টার্ম প্রজেক্ট, তো যেহেতু স্যার বলতেছেন মিড টার্ম বা এক্সাম নিতেই টার্ম হবে পেপার লাস্টে একটা দিবই। জি স্যার। এখন ক্লাস টেস্ট আর হলো মিড টার্ম, এটার মধ্যে অনেকে হয়তো মিড টার্মকে প্রেফার করতে পারে। তাহলে স্যার আমরা একটু সিদ্ধান্ত নিয়ে স্যার আপনাকে কি জানাবো? ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে, ওকে। আচ্ছা, ওকে স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। খুদা হাফেজ। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।